প্রথমেই জানিয়ে দিব 2 সপ্তাহেই পারমাণবিক বোমা তৈরি করতে পারে ইরান। ট্রাম্পের জবাবে মিসাইল উড়িয়েছে কিম। সুদানে আরএসএফের ড্রোন হামলায় নারী শিশুসহ নিহত 40। সর্বশেষ থাকছে ইউক্রেনের রাজধানী দখলের পথে রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইরান মাত্র 2 সপ্তাহে পারমাণবিক বোমা তৈরি করতে পারে এমন উক্তি নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে চাপ বৃদ্ধি পেয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলাইন রিভিট এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, ইরানের কাছে একটি পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য প্রয়োজনীয় উপাদান ও সক্ষমতা রয়েছে। যদি সর্বোচ্চ নেতার সিদ্ধান্ত আসে তবে তারা কয়েক সপ্তাহের মধ্যে একটি অস্ত্র তৈরি করতে পারবে। জাতিসংঘের পারমাণবিক তত্ত্বাবধায়ক সংস্থা IAEA মে 2025 সালে প্রকাশিত এক রিপোর্টে জানিয়েছে যে ইরানের সমগ্র সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং 17 মে 2025 পর্যন্ত বিভিন্ন মাত্রার মিলিয়ে মোট স্টকপাইল প্রায় 9247.6 কেজি হিসেবে ধরা হয়েছে। রিপোর্টে নির্দিষ্ট ধরনের সমৃদ্ধিকরণ এবং উৎপাদন গতির বিস্তারিত পরিসংখ্যান দেয়া রয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ও প্রতিরক্ষা পর্যায়ের বিভিন্ন শরীর একই সময়ে বিভিন্ন মন্তব্য করেছে। এক সামরিক গোয়েন্দা শাখার সংক্ষিপ্ত বিশ্লেষণে বলা হয়েছে যে ইরান আক্রমণাত্মক সিদ্ধান্ত নিলে অস্ত্রায়ন প্রক্রিয়া ও লজিস্টিক প্রযুক্তিগত ধাপ পেরোতে মাসগুলো সময় লাগতে পারে। অন্যদিকে অন্য সূত্র বলছে যে পর্যাপ্ত মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম পুনরায় ব্যবহার করলে প্রয়োজনীয় সময় অনেক কমে আসতে পারে। এই বিবাদের মধ্যে প্রেসিডেন্ট প্রশাসন এবং গোয়েন্দা প্রধানদের মধ্যে ভিন্ন ভিন্ন বক্তব্য প্রকাশ পেয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনা ও সাম্প্রতিক সামরিক অভিযানের প্রেক্ষিতে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা ও বিশ্লেষক জানিয়েছেন যে হামলা ও স্যাটেলাইট চিত্রে কিছু স্থাপনায় ক্ষতি দেখা গেছে। তবে এসব হামলা ও তাদের প্রযুক্তিগত প্রভাব বিষয়ে মূল্যায়নে বিভিন্ন অনুমান রয়েছে। রাশিয়া, ইউরোপীয় দেশ ও মধ্যপ্রাচ্যের প্রতিবেশী রাষ্ট্রগুলো এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং কূটনৈতিক আলোচনার আহ্বান জানিয়েছে। পরমাণু অস্ত্র তৈরির প্রক্রিয়ার 2টি পৃথক ধাপ বর্তমান বিবেচনায় গুরুত্বপূর্ণ: ফিসাইল মেটেরিয়াল, ফিসিল উপাদান সংগ্রহ ও উচ্চ সমৃদ্ধিকরণ, এবং অস্ত্রায়ন, অর্থাৎ ওই উপাদানকে অস্ত্রের উপযোগী অংশে রূপান্তর করা। IAEA ও সেক্টর সংস্থা জানায় যে প্রচলিত হিসাব অনুযায়ী নির্দিষ্ট শর্তে ইরানের স্টকপাইল পর্যাপ্ত হলে ব্রেকআউট টাইম খুবই কম হয়ে আসতে পারে। তবু অস্ত্রায়নের অন্য সব প্রযুক্তিগত ও লজিস্টিক ধাপ আলাদা সময় মূল্যায়িত হয়। আন্তর্জাতিক পর্যায়ে ঘটনা পর্যবেক্ষণের জন্য IAEA তৎপর রয়েছে এবং বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিরা বৈঠক আলোচনায় জোর দিচ্ছেন। রাশিয়া, চীন ও ইউরোপীয় ইউনিয়ন সহ বহু রাষ্ট্র সংঘাত এড়ানোর জন্য কূটনৈতিক চেষ্টায় থাকার আহ্বান জানিয়েছে। সংবাদ সংস্থাগুলি পরিস্থিতি ঘনিষ্ঠভাবে নজর রাখছে এবং ভবিষ্যতে প্রকাশিত সরকারি বা IAEA এর প্রতিবেদনের ভিত্তিতে তথ্য আপডেট হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে। এরপর জানবেন, ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের পরই ক্ষেপণাস্ত্র উড়িয়ে শক্তির প্রদর্শন করল উত্তর কোরিয়া। বুধবার স্থানীয় সময় ভোরে দেশের পশ্চিম উপকূল থেকে একাধিক ক্রুজ মিসাইল ছোড়ে পিয়ংইয়ং। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA জানিয়েছে, মহান নেতা কিম জং উনের প্রত্যক্ষ নির্দেশে পরীক্ষাটি সফলভাবে সম্পন্ন হয়েছে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানায়, তারা ভোর রাত 3টার দিকে মিসাইল উৎক্ষেপণের বিষয়টি শনাক্ত করে। ক্ষেপণাস্ত্রগুলো প্রায় 2 ঘণ্টা আকাশে উড়ে নির্ধারিত এলাকায় গিয়ে পড়েছে। দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র এখন এর গতিপথ ও পাল্লা বিশ্লেষণ করছে। এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক বক্তৃতায় বলেন, যদি আমি ক্ষমতায় ফিরি কিম জং উনের সঙ্গে আবারও দেখা করব। এই মন্তব্যের ঠিক একদিন পরই উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা। বিশ্লেষকদের মতে ট্রাম্পের কথার জবাবেই এই শক্তি প্রদর্শন। পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে বলা হয়েছে এটি ছিল নিয়মিত প্রতিরক্ষা মহড়া। তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর বলেছে উত্তর কোরিয়ার কার্যকলাপ আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য সরাসরি থ্রেট। হোয়াইট হাউস জানিয়েছে, আমরা দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি, প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা গেছে কিম জং উন কালো কোট পরে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পর্যবেক্ষণ করছেন। উৎক্ষেপণের পর তাকে হাততালি দিতে দেখা যায়, পাশে মিলিটারি কর্মকর্তারা আনন্দে চিৎকার করছেন।
এরপর জানবেন সুদানে আবারও রক্তাক্ত হামলা। রাজধানী খার্তুমের পশ্চিমাঞ্চলে আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফের চালানো ড্রোন হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা উল্লেখযোগ্য। স্থানীয় সময় মঙ্গলবার রাতে এই হামলা চালানো হয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আরও অন্তত ৭০ জন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীরা জানান ড্রোন থেকে একাধিক ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক ফেলা হয় পশ্চিম ওমদুরমান এলাকার একটি বাজারে, যেখানে তখন শতাধিক মানুষ কেনাকাটা করছিলেন। মুহূর্তেই পুরো এলাকা আগুনে ঘিরে যায়, চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা সামির আবদুল্লাহ বলেন, বিস্ফোরণের শব্দে মনে হচ্ছিল পুরো শহর কেঁপে উঠেছে। আমি দেখেছি মাটিতে পড়ে আছে অনেক নারী ও শিশু, যাদের অনেকেই ঘটনাস্থলেই মারা গেছে। সরকারপন্থী সেনাবাহিনীর মুখপাত্র এক বিবৃতিতে বলেন, আরএসএফ আমাদের নিয়ন্ত্রিত বেসামরিক এলাকায় অমানবিক হামলা চালিয়েছে। এটি যুদ্ধাপরাধের শামিল। অন্যদিকে আরএসএফ জানিয়েছে তারা ওই এলাকায় সেনাবাহিনীর একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে আক্রমণ চালায়। বেসামরিক লোকজনের হতাহতের খবর তারা দুঃখজনক ঘটনা বলে দাবি করেছে। গত ১ বছরেরও বেশি সময় ধরে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে। ২০২৩ সালের এপ্রিলে শুরু হওয়া এই সংঘাত ইতিমধ্যে হাজার হাজার মানুষের প্রাণ কেড়েছে এবং প্রায় ৮০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের মতে আফ্রিকার এই দেশটি এখন বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটে পড়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টার্ক হামলার নিন্দা জানিয়ে বলেছেন, বেসামরিক জনগণের ওপর হামলা কখনোই গ্রহণযোগ্য নয়। আমরা দায়ীদের বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্ত ও বিচারের আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত মানবিক সহায়তা বাড়ানোর অনুরোধ জানান। চিকিৎসকরা জানাচ্ছেন, আহতদের অনেকের শরীরে পোড়া ও ছিন্ন বিচ্ছিন্ন অঙ্গের মতো ভয়াবহ আঘাত রয়েছে। স্থানীয় হাসপাতালগুলোতে রক্ত ও ওষুধের তীব্র সংকট তৈরি হয়েছে। মানবিক সংগঠনগুলো বলছে, চলমান যুদ্ধের কারণে রাজধানীসহ বহু অঞ্চলে চিকিৎসা ও খাদ্য সরবরাহ বন্ধ হয়ে গেছে। সুদানের অন্তর্বর্তী সরকারও এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়েরের কথা বিবেচনা করছে। সরকারি এক মুখপাত্র বলেন, আরএসএফ বারবার শান্তি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তারা এখন সন্ত্রাসী কৌশল অবলম্বন করছে। জাতিসংঘ, আফ্রিকান ইউনিয়ন ও আরব লীগ সবাই পক্ষগুলোর প্রতি তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। তবে মাঠের বাস্তবতা একেবারেই ভিন্ন। প্রতিদিনই চলছে বিমান হামলা, ড্রোন আক্রমণ ও গোলাবর্ষণ। খার্তুমের এক বাসিন্দা বলেন, আমরা ঘর থেকে বেরোতে পারি না। আকাশে ড্রোন উড়ছে, নিচে গুলি চলছে। কেউ জানে না পরের হামলা কোথায় হবে। সুদানে এই যুদ্ধ এখন পুরো জাতিকে অন্ধকারে ঠেলে দিয়েছে। নারী, শিশু ও বৃদ্ধ সবাই জীবন বাঁচাতে পালাচ্ছে। আর রাস্তায় পড়ে থাকা ধ্বংসস্তূপ আর লাশের সারি বলে দিচ্ছে, এই যুদ্ধের শেষ এখনো অনেক দূর। এরপর জানবেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ আবারও ভয়াবহ রূপ নিচ্ছে। টানা আক্রমণ, বোমাবর্ষণ ও স্থল অভিযানের ফলে ইউক্রেনের রাজধানী কিয়েভ এখন রুশ বাহিনীর কবজায় যাওয়ার পথে বলে দাবি করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও সামরিক সূত্র। গত কয়েকদিনে কিয়েভের উপকণ্ঠে রুশ সেনারা বড় অগ্রগতি অর্জন করেছে এবং শহরের উত্তর ও পূর্ব দিক থেকে অবরোধ জোরদার করেছে। বুধবার সকালে ইউক্রেনের সামরিক মুখপাত্র এক বিবৃতিতে জানান, রাশিয়ার বাহিনী রাজধানীর উপকণ্ঠে কৌশলগত অবস্থান দখল করেছে। কিয়েভের উত্তর দিকের ব্রোভারি, ইরপিন ও বুচা এলাকায় ভারী লড়াই চলছে। রাশিয়ান ট্যাঙ্ক, সাঁজোয়া যান এবং পদাতিক বাহিনী একত্রে অগ্রসর হচ্ছে। একই সঙ্গে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় শহরের বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো এক টেলিভিশন ভাষণে বলেন, শহরটি যুদ্ধের মুখে। আমরা যতক্ষণ শ্বাস নিচ্ছি ততক্ষণ কিয়েভ রক্ষা করব। তিনি রাজধানীর বাসিন্দাদের বোমা আশ্রয় কেন্দ্রে থাকতে ও অপ্রয়োজনীয়ভাবে বাইরে না যেতে আহ্বান জানান। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কিয়েভে মিলিটারি স্থাপনা ধ্বংস করাই আমাদের লক্ষ্য। আমরা বেসামরিক জনগণের ক্ষতি চাই না। তবে স্থানীয় সূত্র বলছে, রাশিয়ার বোমা হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৮০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। শহরের বিভিন্ন এলাকায় আবাসিক ভবন, হাসপাতাল ও স্কুল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি ও রয়টার্স জানিয়েছে, রাশিয়ান বাহিনী বর্তমানে কিয়েভের কেন্দ্র থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে অবস্থান করছে।
ইউক্রেনীয় সেনারা তীব্র প্রতিরোধ গড়ে তুললেও ভারী অস্ত্র ও গোলাবারুদের ঘাটতির কারণে তাদের পিছু হটতে হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্ররা ইউক্রেনকে নতুন করে অস্ত্র সরবরাহের ঘোষণা দিলেও তা যুদ্ধক্ষেত্রে পৌঁছাতে সময় লাগছে। ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেছেন, রাশিয়ার লক্ষ্য স্পষ্ট, তারা ইউক্রেন সরকারের পতন ঘটিয়ে রাজধানী দখল করতে চায়। তিনি আরও জানান, ন্যাটো সরাসরি যুদ্ধে জড়ানে না, তবে ইউক্রেনকে সমর্থন অব্যাহত থাকবে। অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, আমরা ইউক্রেনের নাৎসিবাদ শেষ করতে এসেছি। রাশিয়ান জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান অপরিহার্য। এই বক্তব্যে পশ্চিমা দেশগুলো আরও ক্ষুব্ধ হয়েছে এবং রাশিয়ার ওপর নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে। জাতিসংঘ জানিয়েছে, কিয়েভ থেকে লাখো মানুষ পালিয়ে পশ্চিম ইউক্রেন ও প্রতিবেশী দেশ পোল্যান্ডে আশ্রয় নিচ্ছে। শহরে খাদ্য, ওষুধ ও জ্বালানির ভয়াবহ সংকট দেখা দিয়েছে। রাস্তায় লাশের সারি, ধোঁয়ায় আচ্ছন্ন আকাশ, সব মিলিয়ে এক ভয়াবহ মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এক ভিডিও বার্তায় বলেছেন, আমরা শেষ পর্যন্ত লড়ব। কিয়েভ আমাদের হৃদয়, আমাদের স্বাধীনতার প্রতীক, কেউ এটিকে ছিনিয়ে নিতে পারবে না। যুদ্ধের গতিপথ এখন কিয়েভের দখল নিয়ে নির্ধারিত হতে পারে। রাশিয়া যদি রাজধানী দখল করে, তাহলে ইউক্রেনের স্বাধীনতার লড়াই এক নতুন অধ্যায়ে প্রবেশ করবে, যেখানে হার জিতের চেয়ে মানবতার ভবিষ্যতই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।